আজ রাত 12টার পর থেকে পুরো দেশ জুড়ে ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে জারি হচ্ছে 7টি নতুন নিয়ম। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের কাছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে, অথবা যদি আপনাদের কাছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, অথবা যদি আইসিআইসিআই অথবা এইচডিএফসি অর্থাৎ যে কোনো সরকারি ব্যাংক অথবা বেসরকারি ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন, এই নতুন নিয়মটি কিন্তু সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। বিশেষ করে শেষ 4টি নিয়ম তো আপনাদেরকে জানতেই হবে, প্রথম 3টি নিয়মও ইম্পর্টেন্ট। তো সেই জন্য আপনাদের যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে যে আমাদের প্রতিদিনের আর্থিক লেনদেনের ভিত্তি কিন্তু সেভিংস অ্যাকাউন্ট। কোনো পেমেন্ট, টাকা ট্রান্সফার, টাকা তোলা অথবা জমা সবই হয় আপনার সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে। কিন্তু জানেন কি যে এই সাধারণ লেনদেনগুলিও আপনাদের টেনে নিয়ে যেতে পারে আয়কর দফতরের নজরে? অর্থাৎ সামান্য আপনারা কিছু লেনদেন করলেন এবং ব্যাংকের কিছু নিয়ম আপনারা উল্লঙ্ঘন করে দিলেন, সেক্ষেত্রে আপনাদের জীবনে বড়সড় সমস্যা আসতে পারে। আপনাদের কাছে আয়কর ডিপার্টমেন্টের নোটিশ আসতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের বড়সড় জরিমানা পর্যন্ত হতে পারে। দেখুন, বলা হয়েছে যে প্রথম যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে বড় অঙ্কের নগদ টাকা জমা দেওয়া। এক অর্থবর্ষে যদি আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে সব মিলিয়ে 10 লক্ষ টাকার বেশি নগদ জমা করেন, অর্থাৎ আপনি যদি আপনার সেভিংস অ্যাকাউন্টে একটা অর্থবর্ষে অর্থাৎ 1 এপ্রিল থেকে পরের বছর 31 মার্চ পর্যন্ত যদি আপনি 10 লক্ষ টাকার বেশি আপনি যদি নগদে জমা করেন সব মিলিয়ে, এমন না যে একবারে আপনি প্রথমে করলেন, একদিন করলেন 10,000, তারপর দিন করলেন 2 লাখ, তারপরে করলেন 5 লাখ, অর্থাৎ এরকম করে আপনার অর্থবর্ষে 10 লাখ টাকা যদি পার হয়ে যায়, তবে ব্যাংক তা সরাসরি আয়কর দফতরে রিপোর্ট করতে বাধ্য। অর্থাৎ সেক্ষেত্রে ব্যাংক আপনার যে লেনদেনটা রয়েছে সেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তারা রিপোর্ট করে দেবে। চার্টার্ড অ্যাকাউন্টরা বলছেন যে এর মানে এই যে 10 লক্ষ টাকা বা তা বেআইনি এমনটা নয়, তবে আপনাকে কি করতে হবে, অবশ্যই এই অর্থের উৎস সম্পর্কে ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ তার মানে এমনটা নয় যে আপনি আপনার অ্যাকাউন্টে কোনোদিনও 10 লক্ষ টাকা ঢোকাতেই পারবেন না। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, যদি আপনাদের কাছে যদি উৎস থাকে, অর্থাৎ আপনি যদি টাকা কোথার থেকে এলো সেটা যদি আপনি ব্যাখ্যা করতে পারেন, তাহলে 10 লক্ষ কেন 10 কোটি টাকা ঢুকলেও আপনাদের কোনো সমস্যা হবে না। এর ফলে কি হবে, যেই উৎস থেকে আপনার টাকাটি এসছে তো সেই কাগজপত্র আপনাকে রেডি রাখতে হবে। কাগজপত্র মানে কি, ধরুন আপনাদের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা জমা হলো, তো আপনাদের অ্যাকাউন্টে তো হঠাৎ করে আর 15 লক্ষ টাকা আসতে পারে না। তো 15 লক্ষ টাকা কি করে এলো, অর্থাৎ সোর্স কি, যে আপনি যেখান থেকে পেয়েছেন, আপনি নিশ্চয়ই একটা ইনকাম করে পেয়েছেন, তো সেই ইনকাম প্রুফ আপনাকে দেখাতে হবে। সেই সঙ্গে এই 15 লক্ষ টাকার সামঞ্জস্য থাকতে হবে। যদি সামঞ্জস্য থাকে তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, যদি সামঞ্জস্য না থাকে সেক্ষেত্রে আপনাদের বড়সড় সমস্যা হতে পারে। এরপরে বলা হয়েছে যে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট। বন্ধুরা, আপনার ক্রেডিট কার্ডের পেমেন্টেও নজর রয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের। নগদে 1 লক্ষ টাকা বা অনলাইন চেক মিলিয়ে মোট 10 লক্ষ টাকার বেশি বিল আপনি যদি করেন ক্রেডিট কার্ডের মাধ্যমে, তার রিপোর্ট করা হয়। আপনার জীবনযাত্রার খরচ এবং আপনার ঘোষিত আয়ের সঙ্গে এই তথ্য মেলানো হয়। অর্থাৎ ধরুন আপনি ইনকাম ট্যাক্স ফাইল করেন না, তবুও আপনি 10 লক্ষ টাকা একটা আর্থিক বছরে আপনি ক্রেডিট কার্ডে পেমেন্ট করে দিলেন, তো দুটার তো হিসাব মিলল না। তো সে কারণে যদি আপনার জীবনযাত্রার সঙ্গে আপনার যদি আয়ের উৎস না মেলে, সেক্ষেত্রে আপনাদের বড়সড় সমস্যা হতে পারে। আপনি যদি ঘন ঘন ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা যদি তোলেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের বড়সড় জরিমানা হতে পারে। আপনারা যদি আপনার ঘোষিত আয়ের সঙ্গে সামঞ্জস্য না রেখে আপনি অস্বাভাবিক বড় অঙ্কের টাকা তোলেন, তবে সেটি সন্দেহজনক হতে পারে। চার্টার্ড অ্যাকাউন্টরা সেক্ষেত্রে পরামর্শ দিচ্ছেন যা কোনো লেনদেনের প্রমাণ কিন্তু তৈরি রাখা দরকার। অর্থাৎ আপনি একটা বড় অঙ্কের টাকা তুললেন, ধরুন আপনি 10 লক্ষ টাকা কিংবা 15 লক্ষ টাকা কোনো অ্যাকাউন্ট থেকে তুললেন, তো সেক্ষেত্রে সেই 15 লক্ষ টাকা আপনি কোথায় খরচা করলেন বা কিভাবে আপনি খরচা করলেন, সেই হিসেব কিন্তু আপনাকে কিন্তু মেনটেন করতে হবে। অন্যথায় আপনাদের কাছে যে কোনো সময় আয়কর ডিপার্টমেন্টের নোটিশ আসতে পারে যে আপনি 10 লক্ষ টাকা তো তুলেছেন, সেই 10 লক্ষ টাকা আপনি কোথায় খরচা করেছেন, তো তার রিপোর্ট আপনাদের কাছে চাইতে পারে। এরপরে বলা হয়েছে যে 30 লক্ষ টাকা বা তার বেশি মূল্যের সম্পত্তি আপনি যদি ক্রয় করেন অথবা যদি আপনি সম্পত্তি বিক্রয় করেন, সেক্ষেত্রেও আপনাদের সমস্যা হতে পারে। 30 লক্ষ টাকা বা তার বেশি মূল্যের যে কোনো স্থাবর সম্পত্তি ক্রয় অথবা বিক্রয় হলে রেজিস্টার বা সাব রেজিস্টার তার রিপোর্ট সঙ্গে সঙ্গে করে দেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে। এই লেনদেনগুলিও আয়কর দফতর খুঁটিয়ে দেখে। দেখুন, এরপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা
কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে সুদের আয়ের ভুল হিসেব যদি আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন করার সময় আপনি যদি এন্ট্রি করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের সমস্যা হতে পারে। আর ব্যাংক আপনার অ্যাকাউন্টে জমা হওয়া মোট সুদের হিসেব আয়কর দফতরে জানায়। অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট ফর্ম 26A এ দেখা যায়। যদি আপনার জমা দেওয়া আয়কর রিটার্ন ফাইলের সঙ্গে এই তথ্যের যদি সামান্যতম অমিল হয় তবে স্বয়ংক্রিয়ভাবে নোটিশ আসতে পারে। এমনকি বলা হয়েছে যে 10,000 টাকার কম সুদও কিন্তু অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টে দেখা যায়। যদিও বর্তমানে কি হয়েছে যে নতুন যে আপগ্রেড হয়েছে নিউ ট্যাক্স রিজিমে, সেক্ষেত্রে যখন আপনারা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে যাবেন তখন দেখতে পাবেন যে আপনার সুদে আপনি কত টাকা ইনকাম করেছেন সেটা আপনাকে আর এখন আর বসাতে হয় না, সেটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে আপনার সেই ইনকাম ট্যাক্স রিটার্ন সেখানেই শো করে দেয়। তো সেক্ষেত্রে বর্তমানে আর খুব একটা ভুল হওয়ার চান্সেস থাকে না। তবুও আপনি যদি ওল্ড ট্যাক্স রিজিমে যদি আপনারা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে থাকেন তাহলে সেক্ষেত্রে এই ভুল কিন্তু আপনারা ভুলেও করবেন না, না হলে পরে আপনাদের কাছে স্বয়ংক্রিয়ভাবে ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে। যদি আপনার কার্ডে বড় অঙ্কের যদি পেমেন্ট হয়, উৎসবের সময় অনেকে বন্ধুর কার্ড ধার করে ডিসকাউন্ট নিতে বড় অঙ্কের পেমেন্ট করে থাকে, সেই টাকা পরে নগদে শোধ করা হয়। চার্টার্ড অ্যাকাউন্টরা বলেছেন যে এই ধরনের লেনদেন অন্যের অ্যাকাউন্টে রিপোর্ট করার সীমা বাড়িয়ে দিতে পারে এবং স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল ট্রানজাকশনের আওতায় চলে আসতে পারে এই ধরনের লেনদেন। ধরুন আপনাকে কেউ বললো যে তোর কাছে অমুক ক্রেডিট কার্ড আছে কোম্পানির, আমি 2 লাখ টাকার কিছু একটা জিনিস কিনবো, তুই আমাকে দিয়ে দে, আমি ডিসকাউন্টটা নিয়ে নিই, তারপরে আমি তোকে টাকাটা ক্যাশে দিয়ে দিচ্ছি। তো আপনি সেটা দিয়ে দিলেন, কিন্তু দেখা গেল যে আপনি আপনার বছরে যত টাকা আপনি আয় করেন, যেটা আপনি শো করেছেন সেখান থেকে সেই ট্রানজাকশনটা অনেকটাই বেশি হয়ে গেল। তো সেক্ষেত্রে যেহেতু একটা অমিল হলো, তো সেহেতু আপনাদের কাছে ইনকাম ট্যাক্সের রিপোর্ট আসতে পারে। তো কিভাবে বাঁচাবেন আপনার সেভিংস অ্যাকাউন্ট? আয়কর ডিপার্টমেন্ট এখন প্যানের মাধ্যমে সমস্ত ডিজিটাল লেনদেন ট্র্যাক করে। এর ফলে আপনার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আয়কর পোর্টালে আপনার অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টে নিয়মিত আপনি নজর রাখুন। ব্যাংকের রিপোর্ট করা সুদ, বিনিয়োগ এবং সম্পত্তির লেনদেনের সঙ্গে আপনার আয়কর রিটার্ন আপনি যতটা পারবেন ততটা আপনি মিলিয়ে নিন। আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার করে অন্য কেউ যেন হিসাব বহির্ভূত টাকা আদান প্রদান না করে। এমনটাও যেন না হয় যে কেউ আপনাকে বললো যে আমার তো অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়েছে, তো কেউ ধরুন 2 লাখ টাকা জমা করবে, তোর অ্যাকাউন্টে করে দিই, তারপরে তুই আমাকে চেক দিয়ে টাকাটা তুলে দিয়ে দিই। তো এই ধরনের ভুলও কিন্তু আপনারা করবেন না, অন্যথায় কিন্তু আপনাকে সমস্যা হবে। কারণ সেই 2 লক্ষ টাকার উৎস আপনাকে দেখাতে হবে, তো আপনি তো দেখাতে পারবেন না কারণ সেই টাকাটি তো আপনার নয়। তো আপনাকে কিন্তু বড়সড় সমস্যার মধ্যে আপনাকে পড়তে হতে পারে। ঠিক আছে, তো নগদ পরিশোধ না করেন তো সেটা খেয়াল রাখুন। লেনদেনের উৎস এবং উদ্দেশ্য স্পষ্টভাবে লিখে রাখুন, প্রশ্ন হলে যেন উত্তর দিতে পারেন। অর্থাৎ টাকাটি কোথার থেকে এসেছিল, টাকাটি কোথায় আপনি খরচা করেছেন সেটা আপনি লিখে রাখুন, যদি পরবর্তীকালে যদি কোনো ধরনের প্রশ্ন আসে যাতে আপনি সেগুলোর উত্তর দিতে পারেন। এই সতর্কগুলো মেনে চললে আপনি যেমন স্বচ্ছ থাকতে পারবেন, তেমনি এড়ানো যাবে ভবিষ্যতে যে কোনো ধরনের আইনি জটিলতা। কারণ সময়ের দাবি মেনে আগামীতে কিন্তু এই ধরনের ডিজিটাল ট্র্যাকিং আরও বাড়বে, সেটা কিন্তু বলার আর কোনো অপেক্ষা রাখে না। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরো কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।